বাড়িতে যে কটা সোয়েটার ছিল সবই তো নিয়ে চলে এসেছি, কিন্তু সব কটা সোয়েটার বাচ্চাগুলোকে পরিয়ে দেওয়ার পরও কিছুতেই ওদের শীত কমছে না। এভাবে খোলা আকাশের তলায় থাকলে 3-4টে সোয়েটারে কি শীত কমে? আমি কি করবো বলো তো? আমি কি এক্ষুনি এই রাস্তার ধারে তোমাদের জন্য একটা অট্টালিকা বানিয়ে দেবো? আমার কাছে কি অলৌকিক শক্তি আছে নাকি? তোমার কাছে যেমন অলৌকিক শক্তি নেই, তেমনই বিচার বুদ্ধিও নেই। থাকলে আমাদের এভাবে ঠান্ডার মধ্যে পথে দিন কাটাতে হতো না। বাড়ির বাইরে বেরোতে না বেরোতেই মাকে হারিয়েছি। আমি বেঁচে থাকতে থাকতে আমার বাচ্চাগুলোর কিছু হতে দেব না। বারবার এই কথাগুলো বলে তুমি আমাকে কতটা দুঃখ দাও তুমি নিজেও বোঝো না। আমি তো মাকে সুস্থ করার জন্যই মদনলালের থেকে টাকা নিয়েছিলাম। ওর থেকে টাকা নিলে কোনো একটা জিনিস তো গ্যারান্টি হিসেবে ওর কাছে রাখতেই হয়, আর বাড়িটা ছাড়া তো আমাদের কাছে কিছুই ছিল না। মা, ভাই কিরকম নীল হয়ে যাচ্ছে দেখো। আমার গাটা এমন হচ্ছে না কেন? প্লিজ মা, আমার গাটাও এরকম নীল করে দাও। সোনালি তার ছেলের অবস্থা দেখে হাউ হাউ করে কাঁদতে শুরু করে। সে তার কাছে থাকা সমস্ত কাপড়, চাদর, সোয়েটার সব দিয়ে তার ছেলেকে ঢেকে দেয়। গরম কিছু না খাওয়ালে যে তার ছেলে সুস্থ হবে না সেটা সোনালি বুঝতে পারে। শোনো, ছেলে মেয়ে দুটোর কাছে থাকো, আমি বেরিয়ে দেখি কোনোভাবে কোনো রকমের খাবার জোগাড় করতে পারি কিনা। এক্ষুনি আমার ছেলেটাকে গরম গরম দুধ না খাওয়ালে মায়ের মতো ওকেও আমরা হারিয়ে ফেলবো। এই বলে সামান্য একটা পাতলা শাড়ি পরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সোনালি বেরিয়ে যায় কাজ খুঁজতে। অনেক কাজ খোঁজার পরে একটি হোটেলে সে ঠান্ডার মধ্যেই বাসন মাজার কাজ করে সেই হোটেল থেকে গরম দুধ এবং বেশ কিছু গরম খাবার নিয়ে আসে। গরম দুধ এবং গরম খাবার খেয়ে তার ছেলে একটু সুস্থ হয়ে বসে। তুমি তোমার বোকামির জন্য আমাদেরকে অনেক বিপদে ফেলে দিয়েছো, তাই আর আমি তোমাকে কিচ্ছু করতে বলবো না। এবার থেকে তুমি শুধু এখানে থেকে আমার ছেলে মেয়ে দুটোর খেয়াল রাখবে, বাইরের কাজ আমি করব। আমি তো পাইপের ভিতরেই থাকবো, আমার এই চাদরটা লাগবে না। এই চাদরটা তুমি নিয়ে যাও, ঠান্ডার জল খেটে বাসন মাজলে তোমার এই চাদরটা দরকার পড়বে। আমার এখন মাথার উপর একটা ছাদের দরকার, তুমি দিতে পারবে? এই বলে সোনালি সেখান থেকে চলে যায়। ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে হাঁটার সময় সোনালি পুরানো সব কথা মনে করতে থাকে। সোনালি তার স্বামী, শাশুড়ি মা এবং 4 বছরের 2টি ছেলে মেয়েকে নিয়ে একটি গ্রামে থাকতো। তাদের অবস্থা খুবই শোচনীয় ছিল। সোনালির স্বামী রজত আগে একটি বেসরকারি অফিসে চাকরি করত। সেই অফিসটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সোনালির পুরো পরিবার হঠাৎ করে যেন পথে নেমে আসে। রজত অনেক চেষ্টা করে নতুন কোনো ভালো চাকরি খোঁজার, কিন্তু তার সমস্ত চেষ্টাই বৃথা হয়ে যায়। এই অবস্থাতে হঠাৎ করেই অতিরিক্ত চিন্তার কারণে সোনালির শাশুড়ি মা সাথী দেবী প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে। তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যে 5টার মধ্যে হাসপাতালে এসে 3 লক্ষ টাকা জমা করতে না পারলে আমরা কিন্তু অপারেশন শুরু করতে পারবো না। যা করবেন একটু তাড়াতাড়ি করবেন। আমরা দুবেলা দুমুঠো ঠিক করে খেতে পারি না ডাক্তার বাবু, আর আপনি বলছেন 3 লক্ষ টাকা জমা করতে? এত টাকা আমরা কোথায় পাবো? আপনি একটু অন্য কোনো ব্যবস্থা করে দেখুন না, যদি মাকে সুস্থ করে দেওয়া যায়। ওনার হার্টের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, আর সেটার জন্য আমাদের পেসমেকার বসাতেই হবে। তা না হলে ওনাকে বেশি দিন বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। সামনে আবার শীতকাল আসছে। রজত এবং সোনালি দুজনেই প্রচন্ড পরিমাণে চিন্তায় পড়ে। হঠাৎ করে রজত হাসপাতাল থেকে বেরিয়ে যায়, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও রজত হাসপাতালে আসে না। বাবা কোথায় চলে গেছে মা? বাবা যদি তাড়াতাড়ি টাকা নিয়ে না আসে তাহলে তো ঠাম্মার আরো শরীর খারাপ করবে। ঠাম্মা কি তাহলে মরেই যাবে? তোরা একদম চিন্তা করিস না, কারোর কিচ্ছু হবে না। আমি টাকা নিয়ে চলে এসেছি, ঠাম্মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর তুমি এখানে থাকো, বুঝলে? আমি কি হাসপাতালে টাকাটা জমা করে দিয়ে আসি। এতগুলো টাকা তুমি কোথায় পেলে? কারোর থেকে ধার বাকি করোনি তো? ধার করলে কিন্তু সেই টাকাটা আমাদেরকেই শোধ করতে হবে। এত টাকা কিন্তু শোধ করা খুব মুশকিল। আমি মদনলালের থেকে 5 লক্ষ টাকা ধার নিয়ে এসেছি। 3 লক্ষ টাকা মায়ের চিকিৎসাই লাগবে, আর বাকি 2 লক্ষ টাকা দিয়ে আমি কোনো একটা ব্যবসা শুরু করব। ব্যবসা চলতে শুরু করলেই আমি আস্তে আস্তে মদনলালের টাকাও শোধ করে দিতে পারবো। রজতের এমন কথা শুনে সোনালির একটু স্বস্তি হয়। তার মনে হয় এবার আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। কয়েক সপ্তাহের মধ্যেই সাথী দেবী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। রজত একটা নতুন ব্যবসা শুরু করে। তার ব্যবসাতে উন্নতিও হয়, কিন্তু হঠাৎ করে তার এত উন্নতি রজতের বন্ধু অলোকের কিছুতেই সহ্য হয় না। রজতকে বিপদে ফেলার জন্য অলোক নিজের সাধ্যমতো নানান রকম চেষ্টা করতে থাকে। একদিন, কি প্রত্যেকদিন এইভাবে অল্প অল্প টাকার জন্য এতক্ষণ খাটিস বলতো? তোর শুধুমাত্র বয়সই বাড়লো, কোনো বুদ্ধি হলো না। মাঝে মাঝে চল আমাদের সাথেও একটু, তোকে পয়সা কামানোর একটা ভালো রাস্তা বাতলে দেবো। এখন আর অন্য কোনো কথা আমি নিতে চাই না রে। যে ব্যবসাটা শুরু করেছি সেটা করে আগে মদনলালের সমস্ত টাকা পয়সা চুকিয়ে দিই, তারপর নয় অন্য কিছু চেষ্টা করবো। আরে আমি যে সমস্ত কাজের কথা বলছি না, তাতে তুই এক রাতেই মদনলালকে দেওয়ার মতো সমস্ত টাকা জোগাড় করে নিতে পারবি, কোনো অসুবিধা হবে না।
তোর ওই জুয়া টুয়া খেলার কথা বলছিস না তো? আমি ওসবের মধ্যে নেই রে ভাই। আমার বাড়িতে বউ বাচ্চা, আমার অসুস্থ মা আছে। এক চক্করে একবার ফেসে গেলে আমার বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে। এই একটা খেলা খেলেই তো তোর ছোটবেলার বন্ধু বিবেক গাড়ি বাড়ি করে ফেললো, আর তুই সামান্য 5 লক্ষ টাকা দিতে পারবি না? ব্যবসা করে 5 লক্ষ টাকা জমাতে তোর 5 বছর সময় লেগে যাবে। তার চেয়ে আমি যেটা বলছি সেটা শোন। আমি তোর বন্ধু, আমি তোর কখনোই খারাপ চাইবো না, বুঝেছিস? এভাবে অলোক রজতকে নানান রকম ভাবে বোঝাতে থাকে। শেষ পর্যন্ত রজত তার বন্ধুর কথাই রাজি হয়ে যায়। রজত প্রথম দিন জুয়া খেলেই 1 লক্ষ টাকা জিতে যায়, আর সেই থেকেই তার মধ্যে টাকার লোভ এত বেড়ে যায় যে কাজ ব্যবসাপাতি সমস্ত কিছু বন্ধ করে দিয়ে রজত শুধু জুয়ার ঠেকেই বসে থাকে। এরকম ভাবে বেশ কয়েকদিন চলার পরে 5 লক্ষ টাকা চক্করে রজত নিজের ব্যবসাপাতি এবং ব্যাংকে জমানো টাকা সবকিছুই হারিয়ে ফেলে। তুমি তোমার ছেলে মেয়েদের ভবিষ্যতের সঙ্গে এভাবে ছিনিবিনি খেলতে পারলে? তুমি এভাবে নিঃস্ব হয়ে বাড়ি ফিরলে? আজকে রাতটা কাটলে কাল সকালে কি খাবো সেটা পর্যন্ত ঠিক নেই, আর তুমি জুয়া খেলে সব টাকা উড়িয়ে দিয়ে এলে। আমি আবার সব রোজগার করে নেব, আমি কথা দিচ্ছি। আমার অলোকের কথা শোনাই উচিত হয়নি। এবার আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এবার আমি আর তোমাদের কোনো রকমের সমস্যা হতেই দেব না। উপরওয়ালা করুন যেন তাই হয়, তা না হলে সত্যি সত্যি এবার পথে বসতে হবে। সোনালীর কথা বলা শেষ হওয়ার আগেই হঠাৎই তাদের দরজায় কড়া নাড়ার শব্দ পাওয়া যায়। এত রাতে এমন অসময়ে কে তাদের বাড়িতে আসবে এটা ভেবে সোনালী এবং রজত দুজনেই খুবই ঘাবড়ে যায়। বেশ অনেকবার দরজায় কড়া নাড়ার পরে রজত গিয়ে দরজাটা খুলে দেয়। সেখানে আর কেউ নয় বরং মদনলাল এবং তার লোকেরা দাঁড়িয়েছিল। মদনলালকে তাদের বাড়িতে আসতে দেখে রজত সত্যি সত্যি ভীষণ ভয় পেয়ে যায়। এ কি আপনি? আমি তো বলেছি কয়েকদিনের মধ্যে আপনার সমস্ত টাকা শোধ করে দেবো, তাহলে শুধু শুধু এত কষ্ট করে এত দূর আসতে গেলেন কেন? কি শোধ করে দিবি তুই? হ্যাঁ, তো নিজের কাছে তোর একটা কানাকড়িও নেই। কয়েকদিন তো ভালোই ব্যবসা করেছিলিস। আমি ভেবেছিলাম সত্যি সত্যি হয়তো আমার সমস্ত টাকা শোধ করে দিতে পারবি, কিন্তু আমার কাছে খবর আছে তোর কাছে একটা নয়া পয়সাও বেঁচে নেই। তাই আমি তোদের বাড়ি খালি করতে চলে এসেছি। বাড়ি কেন খালি করব? আমরা তো বলছি আপনার সমস্ত টাকা ফেরত দিয়ে দেব, তাও আপনি আমাদের কোনো কথা শুনছেন না কেন? আমার 5 লক্ষ টাকার প্রথম কিস্তি দেওয়ার সময় ছিল মাত্র 3 মাস, আর সেই 3 মাসের মধ্যে 5 লক্ষ টাকার প্রথম কিস্তি তো দূরের কথা, 5টা টাকাও পাইনি। এখন চুক্তি হিসেবে বাড়িটা আমি নিজের নামে করে নেব। রজতের আপনাকে টাকা দিতে না পারার সাথে আমাদের বাড়ি নিয়ে নেওয়ার কি সম্পর্ক? মায়ের চিকিৎসার জন্য টাকা নেবে বলে তোমার স্বামী বাড়িটা বন্ধক রেখে তবে আমার থেকে 5 লক্ষ টাকা নিয়েছিল। তাই ভালোই ভালোই বাড়ি থেকে কেটে পড়াটাই লাভজনক হবে, কারণ আমি যদি আমাদের গুন্ডাদের নিয়ে এসে বাড়িটা খালি করাই তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না। মদনলাল এই কথা বলার পরে সোনালী কিছুই বুঝে উঠতে পারে না সে কি করবে। সে বেশ কয়েকটা জামা কাপড় এবং শীতের সোয়েটার চাদর নিয়ে তার ছেলে মেয়ে, অসুস্থ শাশুড়ি মা এবং স্বামীর সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ডিসেম্বরের রাতের হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় তাদের দাঁতে দাঁত লেগে আসে, হাত পা জমে যেন বরফ হয়ে যায়। চোখের জল গালের নিচ পর্যন্ত নামার আগেই সেই জল যেন জমে যায়। এই এত রাতে ঠান্ডার মধ্যে তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। খুব শীত করছে মা, আমি আর হাঁটতে পারবো না। তুমি প্লিজ একটা কোনো থাকার জায়গার ব্যবস্থা করো। আমার খুব শীত করছে, আমি একটু গরমের মধ্যে থাকতে চাই। হ্যাঁ থাকবো তো, আমরা তো তোদের এক আত্মীয়দের বাড়িতে নিয়ে যাচ্ছি। তাদের বাড়িতে অনেক ঘর আছে, অনেক লেপ কম্বল সবকিছুই আছে। আর একটু হেঁটে চল, ঠিক পারবি দেখিস। আমার কাছে আয়, শাড়ির আঁচলটা দিয়ে তোর মাথাটা ঢেকে দি। কান আর মাথাটা ঢাকা থাকলে একটু ঠান্ডা কম লাগবে। আয় আয়, তাড়াতাড়ি ঠাম্মার কাছে আয়। এই সব কিছু আমার জন্য হয়েছে। আমি কথা দিচ্ছি এই সমস্যার সমাধান আমি করেই ছাড়বো। যেভাবেই হোক, যেখান থেকেই হোক, তোমাদের একটা ঘর আমি বানিয়েই দেবো। আগে ছেলে মেয়ে দুটোর থাকার জন্য একটা জায়গা খোঁজো, তারপর না হয় আমাদের ব্যবস্থা করার কথা ভাববে। এই ঠান্ডাতে আমিই জমে যাচ্ছি, ওদের কি অবস্থা হচ্ছে কে জানে। হঠাৎ করে রজত এবং সোনালী একটি বড় এবং মোটা জলের পাইপ দেখতে পায়। তারা সবাই ওই পাইপের মধ্যে গিয়ে ঢুকে পড়ে। সোনালী চালাকি করে পাইপের মুখ দুটো নিজের আনা দুটো শাড়ি দিয়ে বেশ ভালো করে ঢেকে দেয়। এর ফলে বাইরে থেকে পাইপের ভেতরে আর কোনো রকমের হাওয়া ঢোকে না। আপাতত সেই রাতটা তারা কোনো রকমে পাইপের ভেতর বসেই কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা সূর্য উঠলেও আবহাওয়ার কোনো পরিবর্তন হয় না। অতিরিক্ত ঠান্ডায় সাথী দেবীর কাশতে কাশতে বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়। আপনার কিছু হবে না মা, আপনি একটু ধৈর্য ধরুন। আমরা কাল পরশুর মধ্যে কোনো একটা থাকার ব্যবস্থা করে নেব। আপনি হাল ছেড়ে দেবেন না মা। আমার মনে হয় না আমি বেশি দিন বাঁচবো। এই অতিরিক্ত ঠান্ডায়, এই কনকনে শীতে আমি কিছুতেই আর থাকতে পারবো না। তোমরা উপরওয়ালার কাছে প্রার্থনা করো যেন উনি আমাকে খুব তাড়াতাড়ি নিজের কাছে ডেকে নেয়। রজত, দেখো একবার তুমি কি করেছো। যেই মাকে সুস্থ করার জন্য তুমি মদনলালের কাছ থেকে টাকা ধার করে আনলে, সেই মা এখন তোমার বোকামির জন্য নিজের প্রাণ হারাতে বসেছে। রজত কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না।
ও ঠাম্মা, ঠাম্মা ওঠো না, আমরা তো একটু পরেই আমাদের আত্মীয়দের বাড়িতে চলে যাব, তুমি না হয় সেখানে গিয়ে ঘুমাবে। কিন্তু এত কিছুর মধ্যেও সাথী দেবীর শেষ রক্ষা হয় না। কিছুক্ষণের মধ্যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে তার শরীরটা কেমন যেন নিথর হয়ে যায়। সাথী দেবী নিজের ঘর ছেড়ে বাড়ির বাইরে আসতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারা সবাই প্রচন্ড পরিমাণে মর্মাহত হয়। তারা কি করবে কেউ বুঝে উঠতে পারে না। সেই দিনটা এভাবেই কাটে। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। আজকাল সোনালী একটি হোটেলে বাসন মাজার কাজ করে সবার জন্য খাবার জোগাড় করে। একদিন সকালবেলা পিঙ্কি এবং বাবলু দুজনে মিলে তাদের পাইপের সামনে একটা জায়গায় খুব দৌড়াদৌড়ি করছে। এমন সময় সেখানে একজন লেডি পুলিশ আসে আর তার সাথে আরো কিছু লোকও আসে। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? এই সরকারের রাস্তায় তোমরা ঘর পেতেছো? এই পাইপটা কি তোমাদের বাবার টাকাই কেনা? এক্ষুনি বের হও পাইপ থেকে, খালি করো এক্ষুনি। এরকম করবেন না ম্যাডাম, আমাদের ঘর বাড়ি কিচ্ছু নেই। এই ঠান্ডার মধ্যে পথে এসে আমরা আমাদের মাকে হারিয়েছি। ছেলে মেয়ে দুটোকে নিয়ে একটু এই পাইপটাতে মাথা গোজার ঠাঁই বানিয়েছি। দয়া করে আমাদেরকে এখান থেকে তুলে দেবেন না। তোমাদের এখানে থাকতে দিলে তোমাদেরকে দেখে দেখে তো আরো লোকজন এখানে এসে থাকা শুরু করবে। তখন কি করব? সবাইকে এক একটা পাইপে থাকতে দিয়ে দেব? এই কারণে বুঝি পাইপগুলো এখানে রাখা হয়েছে? আর এভাবে গোটা পরিবার সমেত তোমরা এখানে থাকতেই বা কেন এসেছো? ইন্সপেক্টর পারুল তাদেরকে বারবার পাইপের ভেতর থেকে বেরিয়ে যেতে বাধ্য করলে সোনালী বাধ্য হয়ে তাকে সমস্ত কথা বলে। সব কথা শুনে ইন্সপেক্টর পারুলের খুবই দুঃখ হয়। আমি তো নিজের বাড়িতেই থাকি, আমার পুলিশ কোয়ার্টারে পাওয়া বাড়িটা খালি পড়ে থাকে। আজ থেকে তোমরা ওখানেই থাকবে। কেউ কিছু বললে আমি তাদের সাথে কথা বলে নেব। এভাবে অসুস্থ বাচ্চাকে নিয়ে আর এখানে থাকতে হবে না। ইন্সপেক্টর পারুলের এমন কথা শুনে সোনালী এবং রজত নিজেদের কানকে বিশ্বাসই করতে পারে না। কিছুক্ষণ পরে পারুল তাদের চারজনকে নিজের পুলিশ কোয়ার্টারে নিয়ে যায় এবং সেখানেই তাদেরকে থাকতে দেয়। সে তার থানাতে রজতের জন্য একটা কাজেরও ব্যবস্থা করে দেয়। ধীরে ধীরে রজত এবং সোনালীর জীবন আবার ছন্দে ফিরে আসে। তারা আবার আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কৌশিক এবং মিতুল দুই ভাই বোন। তাদের জন্ম হয়েছে প্রচুর বিত্তশীল এক পরিবারে। তাদের বাবা মা, ঠাকুরদা, ঠাকুমা, দিদা, দাদু সবাই প্রচন্ড ধনী। কিন্তু মিতুলের কপালে যে এই সুখ বেশি দিন সইবে না, এটা কেউ ভাবতেও পারেনি। একদিন তারা সবাই মিলে ট্রেনে করে ঘুরতে যাচ্ছে। এমন সময় তাদের ট্রেনটা এক ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হয়। সেই দুর্ঘটনায় সবাই অক্ষত থাকলেও মিতুল তার পরিবারের কাছ থেকে অনেক দূরে চলে যায়। তখন মিতুলের প্রায় 10 বছর বয়স ছিল। মিতুলের বাড়ির লোকজন তাকে অনেক খোঁজার চেষ্টা করলেও কোথাও তার কোনো রকমের হদিশ পাওয়া যায় না। এরকম ভাবেই দেখতে দেখতে প্রায় 15 বছর কেটে যায়। ঠিক আর 1 মাস পরেই মিতুলের 25 বছরের জন্মদিন হবে মা। এই 15 বছর না আমি ওকে জন্মদিনে হ্যাপি বার্থডে বলতে পেরেছি, না ওর হাত থেকে রাখি পড়তে পেরেছি। আমি কি কোনোদিন আর আমার বোনকে দেখতে পাবো না? বলো না। পাবি রে বাবা, নিশ্চয়ই পাবি। খুব মন দিয়ে ডাকলে উপরওয়ালা নিজে আমাদের কাছে চলে আসেন। আর সেখানে উনি আমার মেয়েটাকে একটু আমার কাছে ফিরিয়ে দিতে পারবেন না? আমি তো প্রত্যেক বছর ওই ট্রেনটা যে স্টেশনে থামে সে স্টেশনের উপর দিয়ে যাওয়া আসা করে, সে স্টেশনের উপর দিয়ে যাওয়া আসা করে সব জায়গায় খোঁজ নেই। মিতুকে কোথাও দেখতে পাই না। আমার বোনটা বেঁচে আছে তো? তুই আবার এসব কথা শুরু করলি? আমি বলেছি না আমার মেয়েকে নিয়ে কোনো খারাপ কথা আমি শুনতে চাই না। তুই নিজের কাজে যা তো, আমাকে বিরক্ত করিস না। এই বলে পুষ্পা দেবী মিতুলের ছোটবেলার একটা ছবি বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে নিজের বিছানায় শুয়ে পড়ে। কৌশিকও আর কিছু বলে না। এভাবেই ছোট বোনকে হাতের কাছ থেকে হারিয়ে ফেলার কষ্টটা কৌশিক ছাড়া আর বোধহয় কেউ বুঝবে না। সবকিছু আমার জন্যই হয়েছে। সেদিন যদি একবার পিছনে ঘুরে দেখতাম আমার বোন পিছনে ছুটে ছুটে আসছে কিনা, তাহলে আজ হয়তো আর এই দিনটা দেখতে হতো না। এই বলে কৌশিক চোখে জল মুছতে মুছতে নিজের কাজে চলে যায়। কৌশিক এবং তার পরিবার এখন আগের থেকে কয়েকশো গুণ বেশি ধনী, কিন্তু তাদের জীবন থেকে তাদের সব থেকে বড় সম্পদটাই যেন হারিয়ে গেছে। একদিকে তাদের মনে দুঃখের ছায়া, অন্যদিকে মিতুল তার সদ্য বানানো সংসারে বড্ড খুশি। যদিও তারা এখন অনেক গরিব, কিন্তু তবুও মিতুলের মনে কোনো দুঃখ নেই। আর তাছাড়াও ছোটবেলার ধন সম্পত্তি ঐশ্বর্যের ব্যাপারে মিতুলের কিছু মনেও নেই, কারণ সেই ট্রেন দুর্ঘটনার পরে সে এক গরিব দম্পতির কাছেই বড় হয়েছে। সুমন, এই সুমন, কাল থেকে তোমাকে কতবার বললাম আমাকে কয়েকটা টুনি লাইট এনে দাও।
তুমি আমার কথা শুনছোই না। আমি বলছি একটু বাড়িতে লাইট দিয়ে সাজাবো, তুমি পাত্তাই দিচ্ছ না। এক একটা টুনির দাম কত জানো? আর আমার কাছে যদি অত টাকা থাকতো তাহলে আমি তো তোমার জন্য নতুন একটা শাড়িও কিনে আনতাম, তাই না? নতুন শাড়ি আমার চাই না, আমার টুনি চাই। তুমি আমাকে টুনি এনে দাও ব্যাস। এখন টুনি দিয়ে ঘর সাজিয়ে তুমি কি করবে? বাচ্চাদের মতো এত ভুলভাল আবদার করো না তো। আমাকে তো মায়ের ওষুধটাও কিনতে হবে, মায়ের ওষুধের টাকা থেকে টুনি লাইট কিনলে তো হবে না। তুমি তো ভুলেই গেছো, পরের মাসে আমার জন্মদিন। আমার জন্মদিনের আগে আমার ঘরটা ভালো করে সাজাতে ইচ্ছে করছে। আমার মনে আছে আমার ছোটবেলার জন্মদিনগুলোতে সবসময় আমাদের বাড়িতে টুনি লাইট দিয়ে সাজানো হতো, তাই আর কি। এই বলে মিতুল সেখান থেকে চলে যায়। মিতুলের কথা শুনে সুমনের খারাপ লাগলেও তার কিছু করার থাকে না, কারণ তার কাছে সত্যিই কোনো টাকা ছিল না। এই সমস্ত কথা ভাবতে ভাবতে সুমন নিজের কাজে বেরিয়ে যায়। দেখতে দেখতে অনেকগুলো দিন কাটে। মিতুলের জন্মদিনের দিন চলে আসে। সুমন সিদ্ধান্ত নিয়েই নেয় আজকে সে টুনি লাইট নিয়েই বাড়ি ফিরবে। তাই সে তার মাসের মাহিনাটা অগ্রিম নিতে তাদের কোম্পানির নতুন মালিকের কাছে যায়। আমার টাকাটা যদি আজকেই পেয়ে যেতাম তাহলে খুব সাহায্য হতো স্যার। পুরোটা যদি নাও দিতে পারেন, যদি মাত্র 2000 টাকা দিতে পারতেন তাহলে খুব উপকার হতো আর কি। এখন মাসের মাঝখানে তোমার 2000 টাকা দরকার এসে পড়লো কেন? বাড়িতে কোনো অসুবিধা হয়েছে? না না স্যার, বাড়িতে কোনো অসুবিধা হয়নি। আসলে আজ আমার স্ত্রীর জন্মদিন। ব্যাচলার খুব ইচ্ছে করছে বাড়িটা একটু টুনি লাইট দিয়ে সাজাবে। আর আজকালকার বাজারে টুনি লাইটের কিরকম দাম আপনি তো জানেনই, সবই আকাশ ছোঁয়া। আজ তোমার স্ত্রীর জন্মদিন, আজ আমার একমাত্র ছোট বোনেরও জন্মদিন। আর জানো, ও খুব টুনি লাইট দিয়ে ঘর সাজাতে ভালোবাসতো। জন্মদিন এলেই লাইটিং করার জন্য সারা বাড়ি মাথায় করে রাখতো। এই কথাটা বলেই কৌশিকের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। সে ভাবতে থাকে সুমনের স্ত্রী তার বোন মিতুল কিনা। না না, মিতুল এখানে কি করে আসবে? এই শহরে যদি এতদিন থাকতো আমি কি ওকে খুঁজে পেতাম না? একদিনের তো কত লোকেরই জন্মদিন হয়। কি ভাবছেন স্যার, টাকাটা কি আমি আজকে পেতে পারি? সুমনের এই কথা শুনে কৌশিক তার ব্যাগ থেকে 5000 টাকা বের করে সুমনকে দিয়ে দেয়। 5000 টাকা লাগবে না স্যার, 2000 টাকা দিলেই হবে। ওই 2000 টাকা আপনি পরে মাইনে থেকে কেটে নেবেন, ঠিক আছে? এটা আমি তোমাকে তোমার মাহিনা থেকে দিইনি। তোমার স্ত্রী তো আমার বোনের মতোই। তার জন্মদিনে তার দাদার পক্ষ থেকে এটা উপহার। এই টাকা দিয়ে তুমি তোমার বোনকে টুনি লাইট কিনে দিতে পারবে, একটা কেকও কিনতে পারবে, আর একটা দামি আর একটা ভালো শাড়ি উপহার দিতে পারবে। তোমার স্ত্রী খুবই খুশি হবে। কৌশিকের এমন কথা এবং তার ব্যবহারে সুমন প্রচন্ড আপ্লুত হয়ে যায়। সে কৌশিককে জোর করতে থাকে তার স্ত্রীর জন্মদিনে তাদের বাড়িতে আসার জন্য। যদি সময়ের মধ্যে আমার সমস্ত কাজ হয়ে যায় তাহলে আমি নিশ্চয়ই যাব, কথা দিচ্ছি। কৌশিকের কাছে এই কথা শুনে সুমনও খুবই খুশি হয়। সে বাড়িতে গিয়ে মিতুলকে সমস্ত কথা বলে। মিতুল এত সব উপহার একেবারে পেয়ে প্রচন্ড খুশি হয়। সে তার ঘরে যা যা জিনিসপত্র ছিল তাই দিয়ে রান্না করা শুরু করে। রান্না করতে করতে হঠাৎই সে সুমনকে ডাকতে থাকে। কি হলো, আবার ডাকছো কেন? সবকিছু তো গুছিয়েই রেখে গেলাম। তুমি বাজার থেকে একটু 2 কিলো মটন নিয়ে এসো না। আমার হঠাৎই মনে পড়লো আমার দাদা মটন কষা খেতে খুবই ভালোবাসতো। মা যখনই মটন বানাতো তখনই দাদা হ্যাংলার মতো মায়ের পিছন পিছন বাটি নিয়ে ঘুরে বেড়াতো। এসব কি আবল তাবল বলছো? তোমার তো কোনো দাদাই নেই, তুমি তো তোমার বাবা মায়ের একমাত্র মেয়ে। তুমি বোধহয় কোনো স্বপ্ন দেখছিলে, তাই না? স্বপ্ন দেখলে তো ভালোই হতো, কিন্তু এই দুর্ঘটনাটা তো কোনো স্বপ্ন নয়, ওটা আমার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। সুমন এতদিন মিতুলের অতীত জীবনের সেই দুর্ঘটনার কথা কিছুই জানতো না। এগুলো মিতুল তাকে কোনোদিন বলেনি। আর মিতুলের নতুন বাবা মাও সুমনকে এসব কোনোদিনও কিছু জানতে দেয়নি। তাদের মনে হয়েছিল সুমন কিংবা তার পরিবার যদি জানতে পারে মিতুলের বাবা মা তার আসল বাবা মা নয়, তাহলে হয়তো তারা মিতুলকে আর নিজেদের বাড়ির বৌমা হিসাবে স্বীকার করবে না। সমস্ত কথা শুনে সুমন প্রচন্ড অবাক হয়। তোমার নিজের নাম, জন্মদিন সবকিছু মনে আছে, অথচ তোমার বাবার কোম্পানির নামটা মনে নেই, আর বাবার নামও মনে নেই। ওই সমস্ত নামগুলো মনে থাকলে তবেই তো আমরা তোমার বাবা মাকে খুঁজে পাবো। এসব নিয়ে এখন আর ভাবতে হবে না। আমার যেই দাদা বাড়িতে আসবে বলেছে আগে তার কথা ভাবো। লকারে দেখো আমার ছোট্ট 2টো কানের দুল আছে, সেই 2টো শ্যাকরার দোকানে রেখে 2 কেজি মটন নিয়ে এসো। দেরি করবে না কিন্তু। মিতুলের কথা শুনে সুমন সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সে আবার মটন নিয়ে বাড়ি ফেরে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। মিতুল এবং সুমন সমস্ত খাবার দাবার কেক সাজিয়ে কৌশিকের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই কৌশিক তাদের বাড়িতে চলে আসে। কৌশিকের জন্য তারা এত আয়োজন করেছে দেখে কৌশিক খুবই খুশি হয়। কৌশিক আসার পরেই মিতুল কেক কাটতে শুরু করে। কেক কাটার সময় তালে তালে কৌশিক হ্যাপি বার্থডে গানটাও গাইতে থাকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মিতুল,
হ্যাপি বার্থডে টু ইউ। আসলে আজ আমার বোনেরও জন্মদিন, তাই তোমার কেক কাটতে কাটতে ওকেও একটু আশীর্বাদ করে দিলাম। আপনার বোনের নামও মিতুল? আমাদের তাহলে বেশ অনেক মিল। আমাদের মধ্যে শুধু তফাৎ অর্থের পরিমাণের। তোমার নামও মিতুল নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার সাথে আমার বোনের বয়সের মিল, নামের মিল, জন্মের মিল। এখন তো আমার মনে হচ্ছে তোমরা একই মানুষ। কিন্তু তা কি করে সম্ভব? আপনার বোন তো আপনার বাড়িতে আছে, আর আমার স্ত্রী এখানে। আর ও যদি সত্যিই আপনার বোন হতো, তাহলে কি আপনি কখনো আমার মতো একজন গরিব কর্মচারীর সাথে তার বিয়ে দিতেন? তোমাকে কে বললো আমার বোন আমাদের বাড়িতে আছে? তুমি তাকে দেখেছো আমাদের বাড়িতে? আমার বোন আমাদের সাথে থাকে না। সে যে কোথায় আছে আমরা তাও জানি না। কেন? সে কি রাগ করে আপনাদের সবাইকে ছেড়ে চলে গেছে? যদি আমাদের প্রশ্নের উত্তর না দিতে চান তাহলে কোনো অসুবিধা নেই, আমরা বুঝি। না না, সে নিজে চলে যায়নি। আমার ভুলেই আমরা তাকে হারিয়ে ফেলেছি। আজ থেকে প্রায় 15 বছর আগে এক ট্রেন দুর্ঘটনায় আমাদের বোন আমাদের সবার থেকে আলাদা হয়ে গেছে। সেই ট্রেন যে রাস্তা দিয়ে যাই আমি সব জায়গাতেই আমার বোনকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। এই কথা শুনে সুমন এবং মিতুল দুজনেই কেমন যেন হকচকিয়ে যায়। একটু আগে সুমন মিতুলের কাছে যেই দুর্ঘটনার কথা শুনেছিল, এখন কৌশিকও তাকে ঠিক সেই দুর্ঘটনার কথাই বলে। সুমন বা মিতুল কারোরই বুঝতে আর অপেক্ষা থাকে না যে কৌশিকই মিতুলের আসল দাদা। ওই ট্রেনটা যেখানে যেখানে যায় তুই সব জায়গায় খুঁজেছিস দাদা ভাই, শুধু নিজের শহরটাই আরেকবার খুঁজে দেখিসনি? আমি তো এখানেই ছিলাম, তবে বাড়ির ঠিকানা, বাবার নাম, মায়ের নাম কিছু মনে করতে পারছিলাম না। এখনো আমার খুব হালকা হালকাই সেগুলো মনে আছে। নিজের নাম, জন্মদিন আর সেই দুর্ঘটনার কথা ছাড়া পুরনো সব স্মৃতি আমার কাছে খুব ঝাপসা। তুই সত্যি আমার বোন মিতুল? সত্যি? আমি সত্যি আজ তোর জন্মদিনে তোকে বার্থডে উইশ করতে পেরেছি? এই বলে কৌশিক আর মিতুল দুজনেই খুবই কাঁদতে থাকে। কৌশিক তার বাবা মাকে খবর জানাতেই তারাও কয়েক মিনিটের মধ্যে সুমনদের বাড়িতে চলে আসে। তারা কোনোদিনও নিজেদের একমাত্র মেয়েকে আবার দেখতে পাবে এটা কখনো ভাবেনি। মিতুলের বেঁচে থাকা আর ভালো থাকার খবর পেয়ে তারা নিজেদেরকে আর শান্ত রাখতে পারে না। তুই এতদিন ধরে এত দারিদ্রতার মধ্যে থেকেছিস মিতুল, কিভাবে পারলি রে মা? তুই তো আমি না খাইয়ে দিলে খেতেও পারতিস না, তাহলে তুই এতদিন মাকে ছাড়া কিভাবে থাকলি? ওই দুর্ঘটনার পর তো আমি সব ভুলে গিয়েছিলাম। তারপর যারা আমাকে বাঁচিয়ে নিজের বাড়িতে নিয়ে এসেছিল আমি তাদেরকে নিজের বাবা মা বলে চিনতাম। তবে মাঝে মাঝে একটু একটু মনে পড়তো আমার পুরানো দিনের কথা, কিন্তু স্পষ্টভাবে মনে পড়তো না। তাই তোমাদের কাছে আমি ফিরে যেতে পারিনি। যারা তোকে এতদিন আগলে রাখলো, মানুষ করলো, তারা তো জন্মদিনে আসেনি। আমি তাদের কাছে হাত জোড় করে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তারা কেউ আর বেঁচে নেই দাদা ভাই। ওই বাবা মাকে হারিয়ে আমি খুব কষ্টে কোনো রকমে জীবন যাপন করছিলাম। তখনই তো সুমন আমার জীবনে এসে আমার জীবনের হাল ফিরিয়ে দিয়েছে। ও যদি আমার দায়িত্ব না নিত তাহলে আমার কি হতো আমি নিজেও জানি না। মিতুলের পরিবার সুমনের কাছে হাত জোড় করে তাকে ধন্যবাদ জানায়। তারা সবাই মিলে ঠিক করে তারা সুমনকে তাদের কোম্পানিতে একটি বেশ বড় পোস্টে চাকরি দেবে, যাতে সুমন এবং মিতুলের জীবনে আর কোনো রকমের অভাব না থাকে। দেখলি দাদা ভাই, আমি তোকে বলেছিলাম না আমি অকুল পাথারে পড়ার আগেই সুমন আমার হাত ধরেছিল। আর এখনো দেখ, আমি সুমনকে শুধু টুনি কিনে আনতে বলেছিলাম, আর ও তোদের সবাইকে নিয়ে এসে আমার বাড়িটা পুরো আলোয় আলোকিত করে দিল। তুমিও যেমন ভালো, তোমার বাড়ির লোকও সেরকম ভালো। তা না হলে না আমার কাছে টুনি কেনার পয়সা থাকতো, আর নাই আমি তোমার দাদাকে এই বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করতে পারতাম। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বাড়িয়ে দাদার জন্য যে মটনটা বানিয়েছো সেটা নিয়ে এসো, যাও। তুই সত্যি সত্যি আমার জন্য মটন রান্না করেছিস? বাবা, তুই তো কত বড় হয়ে গেছিস মিতুল। তোর মনে ছিল যে আমি মটন খেতে ভালোবাসি? তুই যে হ্যাংলার মতো বাটি হাতে মায়ের পিছন পিছন ঘুরে বেড়াতিস, এই দৃশ্যটা আমার এখনো স্পষ্ট মনে আছে। মিতুলের কথা শুনে সবাই হাসতে থাকে। হঠাৎ করেই মিতুলের জন্মদিনে তাদের দুঃখ দারিদ্র্যময় ভরা জীবন হঠাৎই আনন্দময় এবং ঐশ্বর্যময় হয়ে ওঠে। মিতুলের জন্মদিনে সে তার হারিয়ে যাওয়া বাড়ির লোককে ফিরে পায়। এর থেকে বড় উপহার বোধহয় মিতুলকে আর কেউ দিতে পারত না।